আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জ্বালানি তেল বিক্রিতে অস্থিরতা নিয়ন্ত্রণে ফিলিং স্টেশনে সরকারি ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত, 19টি ডিপোতে বিজিবি মোতায়েন। পুরনো পোশাকে ফিরছে পুলিশ, সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন, অচিরেই মিলবে সুফল। 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ, সংসদ কমিটির বৈঠক শেষে চিফ হুইপ। বিকেলে সরকারি দলের সংসদীয় কমিটির সভা। রাজধানীতে বাড়ছে মশার উৎপাত, আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এবং সৌদি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত 12 মার্কিন সেনা, ইরানের 2টি বড় স্টিল কারখানায় ইসরায়েলের হামলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের ছুটির পর আবারও মুখ থুবড়ে পড়েছে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। বেশিরভাগ সময় বন্ধ থাকছে ফিলিং স্টেশনগুলো। যে কয়েকটি খোলা আছে সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন গ্রাহকরা। এদিকে তেলের সরবরাহ তদারকিতে সকল জেলায় ভিজিলেন্স টিম গঠন এবং অবৈধ মজুদ বন্ধে তথ্য প্রদানকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। তেল সরবরাহ ও বিক্রিতে অস্থিরতা নিয়ন্ত্রণে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে সরকারি ট্যাগ অফিসার ও 19টি ডিপোতে বিজিবি মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। মধ্যপ্রাচ্য সংঘাতের আশঙ্কা যত বাড়ছে, ফিলিং স্টেশনের সামনে গ্রাহকদের অপেক্ষাও ততই বাড়ছে। রাজধানীতে বন্ধ বেশিরভাগ পাম্প, হাতে গোনা যে কয়েকটি খোলা আছে সেখানেও ডিপো থেকে তেলের গাড়ি আসতে দুপুর গড়িয়েছে। আমি 6:40 এসে এখানে দাঁড়ায় শুনতেছি যে তেল নাই। তেল কখন দেবে? তেল 2টার পরে থেকে দেবে। রাইতের কয়টা বাজে আইছি আপনি জানেন? 5 ঘন্টা হয়ে গেছে আর কি। অন্য কোনো তেল আইব, পরে তেল দিব। তাহলে বসে আছি, আল্লাহ কোন সময় দেয় আল্লাহ জানে। তেল কেনার এই ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকেরা। তারা বলছেন, অবৈধ মজুতকারী সিন্ডিকেট না ভাঙলে কমবে না এই দুর্ভোগ। 4 ঘন্টা সিরিয়ালে থাকার পরে 4 ঘন্টা পরে জানতে পারতেছি তেল নাই। এখন শুনতে পাচ্ছি যে 2টার সময় তেল দিবে, অর্থাৎ 8 ঘন্টা পরে আমি তেল পাবো। কোনো পাম্পে ভ্রাম্যমাণ আদালত যারা ম্যাজিস্ট্রেট আছে তারা চেক করতেছে না, পাম্পওয়ালারা সিন্ডিকেট করতেছে, তেল রাখেই বলে বন্ধ করে দেয়। এরা তেল মজুত করতে আছে, মন্ত্রীর কথা তো কোনো ঠিক নাই, এক এক সময় এক এক বক্তব্য। এদিকে তেল সরবরাহ ও বিক্রিতে অস্থিরতা নিয়ন্ত্রণে শনিবার থেকে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে সরকারি ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। সেই সাথে জ্বালানি তেল মজুত প্রতিরোধ এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী মাসে সমুদ্রপথে 14টি জ্বালানি তেলের জাহাজ আসার কথা রয়েছে। এর মধ্যে 25,000 টন অকটেন, 1 লাখ টন অপরিশোধিত তেল ও 3 লাখ টন ডিজেল আসতে পারে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। নতুন পোশাককে পুলিশ সন্তুষ্ট নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগের ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাক ফিরিয়ে আনা হবে। রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমিতে তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম পুলিশ সংস্কার কমিশন গঠন। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 43তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 43তম বিসিএস পুলিশ ব্যাচের 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এবার মোট 72 জন এএসপি তাদের প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গড়ে তুলতে কাজ করছে সরকার। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখাই এই সংস্কার কমিশনের উদ্দেশ্য বলে জানান তিনি। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে
আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা নতুন পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, তাই পুরনো পোশাকে ফেরার বিষয়ে তাদের দাবি বিবেচনা করছে সরকার। পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ক্যাডেটদের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও পুরস্কার প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি একথা বলেন। বেলা 11টায় জাতীয় সংসদ সচিবালয়ে ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ কমিটির 11 সদস্য। প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেম নিয়ে একটি জটিলতা হয়েছিল জানিয়ে চিফ হুইপ বলেন, সমস্যা সমাধানে কমিটি করা হয়েছে। আগামী 3 এপ্রিলের মধ্যে রিপোর্ট দেবে কমিটি। হেডফোন নিয়ে সংসদ সদস্যদের অভিযোগ আছে, তা পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। স্পিকারের স্ত্রীর মৃত্যুর বিষয়ে শোক জানিয়ে চিফ হুইপ বলেন, সোমবার সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে জানাজা হবে। এদিকে বিকেল 4টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে ওই বৈঠক হবে। বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। আমাদের যে সমস্ত সংসদ সদস্যরা যাদের ঢাকা শহরে বাড়ি নাই, জায়গা নাই, ঘর নাই, আবাসনের ব্যবস্থা নেই, তাদের জন্য সেই সমস্ত সংসদ সদস্যদের জন্যই বাড়ি বরাদ্দের, যেটা আপনারা জানেন যে ন্যাম ভবনে যে সমস্ত আমাদের হাউসগুলো আছে, এগুলো বিভিন্ন এমপি সাহেবদের নামে বরাদ্দ করা হয়। আমরা তো এখন গণতন্ত্রে পা দিয়েছি, গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই, আর আপনাদের সহযোগিতা চাই এই জন্য পার্লামেন্টের জন্য রিয়েল কার্যকরী হয়, পার্লামেন্টের জন্য রিয়েলি প্রাণবন্ত হয় এবং দেশের সকল সমস্যা যেন পার্লামেন্টে আসে এবং সমাধানও যেন এখান থেকে হয়। তার জন্য আমরা এমপি সাহেবদের গুরুত্ব দিই। আমি মনে করি না এইবার কোনো এমপি সাহেব আরেকজনের থাকার সুযোগ দেবে, কারণ তারা অনেক ব্যস্ত থাকবে পার্লামেন্টে নিয়ে। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার জানান, ফগিং মেশিনের ধোঁয়ায় এডিস মশা মরে না, তবে পানি জমার সব ধরনের পাত্র অপসারণ করা গেলে বংশ বিস্তার হ্রাস পাবে। ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নয় জানিয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ বলেন, গত বছরের 4 শতাধিক মানুষের প্রাণহানির কথা মাথায় রেখে আগাম প্রস্তুতির এখনই উপযুক্ত সময়। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এরই মধ্যে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত বছর এডিস মশার কামড়ে প্রাণ হারিয়েছে 413 জন, আক্রান্ত হয়েছিলেন 1,02,861 জন। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ। আমার ঘরের দায়িত্ব তো আমাকেই নিতে হবে, এটা তো প্রশাসন এসে আমার ঘর পরিষ্কার করবে না। ঘরের ভিতরে আশেপাশে ফ্রিজের নিচে এসির নিচে ঘরের চতুর্পাশে যাতে পরিষ্কার না হয়, এ ব্যাপারে তো আমারও দায়িত্ব আছে। তো ডেঙ্গু আসলো আর তোড়জোড় শুরু করলাম আর সারা বছর খবর নাই, এরকম করলে তো আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো। যখন ডেঙ্গু শুরু হয় প্রচুর রোগী হাসপাতাল ভর্তি, মারা যাচ্ছে, ক্যাজুয়ালিটি হচ্ছে, তখন কিন্তু তোড়জোড় শুরু হয়। কিন্তু আমাদের প্রিপারেশন সারা বছর ব্যাপী নিতে হবে। জনগণ তার দায়িত্ব পালন করবে, প্রশাসন তার দায়িত্ব। এই সমন্বিত পদক্ষেপ যদি আমরা গ্রহণ করি তাহলে মশা নিয়ন্ত্রণ করতে পারবো। নির্মূল হয়তো সম্ভব না। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, ডাবের খোসা, ফুলের টবের চেয়ে পরিত্যক্ত প্লাস্টিকের পাত্রের সংখ্যা বেড়েছে।
ওয়ান টাইম গ্লাস থালার পাশাপাশি বিস্কুটের প্যাকেটেও প্লাস্টিকের পাত্র দেখা যাচ্ছে। এসব পাত্রে পানি জমে শহর গ্রাম সর্বত্র বাড়ছে এডিস মশার বংশবিস্তার। ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে মশার ঘনত্ব বিগত 5 বছরের তুলনায় প্রায় 40% বেশি ছিল। ধীরে ধীরে এডিস মশা বাড়তে থাকবে এবং আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারে সচেতন হতে হবে। বিশেষজ্ঞদের মতে অকার্যকর ফগিং মেশিন নগরবাসীদের জন্য কেবল মানসিক সান্ত্বনা, তবে ডেঙ্গু মশা নিধনে তরল ঔষধ কার্যকর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে এমন আশঙ্কায় রাজধানীতে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরিচ্ছন্ন স্কুল মশা নেই শিরোনামে এই কার্যক্রমের আওতায় নগরীর 536টি স্কুলে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। প্রায় 1 মাস স্কুল কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরছে, তাই শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, স্কুলগুলোতে মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত ওষুধ ছিটানো হবে। সামনে বর্ষা, ডেঙ্গুর আবির্ভাব হবে, এর আগেই থেকে আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করা উচিত। সেই প্রস্তুতির অংশ হিসেবেই ঈদের ছুটির পরে আমরা চিন্তা করেছি আমাদের বাচ্চারা যাতে স্বাচ্ছন্দ্যে তারা সুস্থ অবস্থায় যারা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে অসুস্থ না হয়ে যায়, ডেঙ্গু আক্রান্ত না হয়, সেখানে এই পরিকল্পনাকে হাতে নেওয়া। এই 536টি স্কুল আছেন, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখবো। ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি শেষে জীবিকার তাগিদে এখন রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ফলে সড়ক ও নৌপথের মতো রেলপথেও ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। রাজধানীর গাবতলী মহাখালী বাস টার্মিনালে দূর দূরান্ত থেকে ফিরে আসছে যাত্রীতে ঠাসা বাস। ফেরার পথে মহাসড়কে যানজট না থাকায় সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। মনির হোসেন তপু রিপোর্ট। ঈদের ছুটির সাথে অন্যান্য ছুটির সমন্বয় করে লম্বা ছুটি কাটিয়ে শনিবার কর্মস্থল ঢাকায় ফিরছেন অনেকে। ট্রেনে ছিল যাত্রীদের বাড়তি চাপ। রাজশাহী, কিশোরগঞ্জ, সিলেট অঞ্চলের ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে এসেছে, তবে উত্তরাঞ্চলে কিছু ট্রেন শিডিউল বিপর্যয়ের কারণে বিলম্বে ছেড়ে আসছে। টিকিট তো 900 টাকা 1800 টাকা দিয়ে কাটছি। আইনা টিকিট আসতে হবে, ছুটি শেষ। রাজশাহীতে ঈদের জন্য ছুটিতে গিয়েছিলাম, এখন আবার কর্মস্থলে ফিরছি। অনেক ভালোভাবে ফিরতে পেরেছি, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি, আনন্দ ফিল করছি, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক আনন্দ করছি। নিয়ম অমান্য করে নিরুপায় হয়ে অনেকে সপরিবারে ট্রেনের ছাদে করেও ফিরেছেন। ভৈরব থেকে ট্রেনে উঠছি, কিন্তু ভাই যায় সিট পাই না ভিতরে, এজন্য আমরা পরিবার নিয়ে ছাদে আসতে বাধ্য হয়েছি। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে সময় মতোই পৌঁছাচ্ছে যাত্রীবাহী বাসগুলো। মহাসড়কে শৃঙ্খলা থাকায় অল্প সময়ের মধ্যে ফিরতে পেরে খুশি যাত্রীরা। আমরা সবসময় 150 টাকা নেয়, ডাবল 300। ভাড়া অনেক নিছে, 350 টাকা করে ভাড়া নিছে। অন্যদিকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায়ও ফিরতি মানুষের ঢল নেমেছে। লঞ্চ যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হলেও ঘাটে নামার পর থেকেই শুরু হচ্ছে ভোগান্তি। বিশেষ করে বাড়তি ভাড়া দাবি করা সিএনজি চালিত ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কারণে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মুক্তিযুদ্ধকে দলীয় ও পারিবারিক সম্পদ হিসেবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই মন্তব্য করেন। এ সময় ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবু রিপোর্টার। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। তাদের প্রচারণাই ছিল আওয়ামী লীগ ছাড়া আর কেউ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। এই ফেসিবাদ টিকে ছিল মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসকে বিকৃত করে। বিতর্ক মূল্যায়ন পর্বের প্রধান অতিথি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, ৭১-এর বিজয় কোনো একক দল বা ব্যক্তির অবদান নয়। মুক্তিযুদ্ধ তো সবাই করেছে, আওয়ামী লীগ একাই তো দেশ মুক্ত করেনি। ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনাটাকে তারা লালন
করতে গিয়ে সেটাকে কুক্ষিগত করেছিল। আমরা দেখেছি যে স্বাধীনতার পরে কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রিও হয়েছে, সেখান থেকেই গলতটা কিন্তু শুরু হয়েছিল। আসলে অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা ভাতা নেন না, কিন্তু তাদের অনেকের তালিকায়ও নাম নেই। এ সময় সভাপতির বক্তব্যে 55 বছরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি না হওয়ায় হতাশা জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমাদের দুঃখবোধ হয়, আওয়ামী সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা সংশোধন করা হয়, কিন্তু সেই সংশোধিত তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা দেখি সেখানে ভুয়া মুক্তিযোদ্ধা বেরিয়ে আসছে। যতটুকু তথ্য আমরা মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা জানতে পারছি, 8 থেকে 10% মুক্তিযোদ্ধাদের যে তালিকা, সেই তালিকা সেখানে অসত্য এবং মিথ্যা বয়ান দিয়ে তারা মুক্তিযোদ্ধার তালিকায় তাদের নাম লিখিয়েছে। 14 লক্ষ সরকারি চাকরিজীবীর মধ্যে 90,527 জন মুক্তিযুদ্ধ কোটায় তারা চাকরি করছে। 8,000-এরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে তারা চাকরিতে এখনো পর্যন্ত বহাল রয়েছে। সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সরকারকে তাগিদ দেন তারা। শোষণমুক্ত যে আমরা রাষ্ট্র কাঠামো গড়ার কথা বলছি, সেটি কিন্তু আমরা করতে পারিনি। সে কারণে আমাদের মুক্তির যুদ্ধ শেষ হলেও কিন্তু আমাদের মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি। আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে, একটা মানচিত্র পেয়েছি। আমাদের ভাবতে হচ্ছে কি কারণের জন্য আমরা স্বাধীনতার সুফল পাইনি। তার কারণ হচ্ছে গিয়ে এই স্বাধীনতাকে পক্ষ বিপক্ষ করে, বিভাজন করে, জঙ্গি তকমা নিয়ে, আয়না করে দিয়ে, গুম-খুন হত্যার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে, এই স্বাধীনতার চেতনাকে বিক্রি করে একটি চক্র ক্ষমতায় টিকে থাকবার যে অপচেষ্টা, সেই অপচেষ্টা তারা করেছিল। এখনো অনেকে জীবিত আছেন, এখনো সম্ভব যদি আমরা আন্তরিক হই, যদি আমাদের সদিচ্ছা থাকে, সত্যিকারের ইতিহাসটা আমাদের উত্তর প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারি। একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে অঙ্গীকার এবং যে স্বপ্ন, সেটাকে বাস্তবায়নের জন্য আমরা যেন এগিয়ে যেতে পারি, সেটাই হবে আমাদের এখনকার বড় চ্যালেঞ্জ। এবং সেটা আশা করি আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে সক্ষম হব। প্রতিযোগিতায় বিরোধী দল সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে সরকারি দল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুদ্ধের 1 মাস হলেও এখনও কোনো ধরনের সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে শনিবার সকালে তেহরানে একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এছাড়া ইরানের অন্যতম 2টি বড় স্টিল কারখানায় হামলা চালানো হয়। অন্যদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে 12 মার্কিন সেনা। ইরান আর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ 1 মাস পূর্ণ করল। এখনো হামলা পাল্টা হামলায় ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র কেউ কাউকে ছাড় দিচ্ছে না। তবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে এসে দাঁড়ায়নি সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্যরা। 1 মাস পেরিয়ে যুদ্ধ এখন আর কেবল আকাশপথে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় সীমাবদ্ধ নেই, বরং সম্ভাব্য স্থল যুদ্ধের দ্বার প্রান্তে গোটা অঞ্চল। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরানি ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। লেবাননের রাজধানী বৈরুতে আকাশের নিচ দিয়ে উড়ে যাওয়া একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে লক্ষ্য করে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। আল জাজিরা জানায়, রাজধানী আকাশে এই অস্ত্রের ব্যবহারকে ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যবসায়ী সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 47 বছর ধরে ইরানকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী হিসাবে দেখা হলেও এখন আর তারা সেই অবস্থানে নেই। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেজে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছেন ইরান। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে মার্কিন সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ইরানের একটি হেভি ওয়াটার ও পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান থেকে কর্মীদের সরিয়ে যেতে বলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। ইরানের দাবি, একটি মিসাইল দিয়ে
রাজধানী তেল আবিবে অন্তত 11টি স্থানে আঘাত হানা হয়েছে। মাসুদ রানা, এটিএন বাংলা। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 78 বছর। দিলারা হাফিজ মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দিলারা হাফিজ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সরকারি তিতুমির কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। সোমবার বেলা 11টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজার পর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় দফা জানাজা শেষে দিলারা হাফিজকে বনানীর সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে। এবারে খেলার খবর। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী জাতীয় ক্রীড়াবিদদের সোমবার ভাতা ও সম্মাননা প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়ামন্ত্রী এ সময় আরও বলেন, 2025 সালের জানুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত যারা দেশের জন্য পদক জিতেছেন সেই সকল 129 জনকে প্রথম অবস্থায় ক্রীড়া ভাতা দেওয়া হবে। তিনি জানান, এর মাধ্যমে পর্যায়ক্রমে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর মধ্যে আনা হবে। এছাড়া প্রতিভা অন্বেষণের জন্য এপ্রিল মাসের শেষের দিকে নতুন করে স্পোর্টস কার্যক্রম শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকল স্পোর্টসকে আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেকটি জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের যেহেতু 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জ্বালানি তেল বিক্রিতে অস্থিরতা নিয়ন্ত্রণে ফিলিং স্টেশনে সরকারি ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। 19টি ডিপোতে বিজিবি মোতায়েন। পুরনো পোশাকে ফিরছে পুলিশ, সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। অচিরেই সুফল মেলার আশা। 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ। সংসদ কমিটির বৈঠক শেষে চিফ হুইপ। বিকেলে সরকারি দলের সংসদীয় কমিটির সভা। রাজধানীতে বাড়ছে মশার উৎপাত, আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এবং সৌদি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত 12 মার্কিন সেনা। ইরানের 2টি বড় স্টিল কারখানায় ইসরায়েলের হামলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।